কপালে কারোর স্নেহমাখা হাতের স্পর্শ পেতেই দীপ্তা চোখ মেলে তাকায়। দেখে ওর মামুনি মানে অপরাজিতা দেবী ওর কপালে ঠাকুরের ফুল ছোঁয়াচ্ছেন। ওর মনে পড়ে যায় ওর বাপের বাড়িতে ওর মা ঠাম্মাও এভাবেই ফুল ছুঁয়ে দিত। গুড মর্নিং মামুনি বলেই ওর শাশুড়িকে জড়িয়ে ধরে দীপ্তা, আর দীপ্তার মামুনিও তার আদরের বৌমার এই আলিঙ্গন স্বীকার করে তার কপালে স্নেহ চুম্বন এঁকে দেন। কাল ওরকম একটা ঘটনা ঘটার পর মেয়েটার থমথমে মুখটা দেখে উনি ভীষণ চিন্তায় পড়ে গেছিলেন। একটা অসহ্য অস্থিরতা গিলে খাচ্ছিল ওনাকে। তাই তো মনের অস্থিরতা কাটাতে সকাল হতেই পাড়ার মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছেন। আর এখন মিষ্টি মেয়েটার এই মিষ্টি হাসিটা দেখে মনটা পুরোপুরি শান্ত হয়ে গেছে ওনার। গুড মর্নিং। এই তোর শরীর ভালো আছে এখন? তোর জ্বরের কথা শুনে আমরা কতটা চিন্তায় পড়ে গেছিলাম জানিস। যাই হোক, নিজের শরীরের যত্ন নিতে হবে বুঝলি। সবার আগে নিজেকে ভালোবাসতে হবে, বুঝেছিস? দীপ্তা শুধু ঘাড় নেড়ে সম্মতি জানায়, মুখে কিছু বলে না। নতুন একটা দিন শুরু হবার সাথে সাথে গতকাল রাতের সমস্ত যন্ত্রণা, রাগ, দুঃখ, অভিমান ধুয়ে মুছে যেন সাফ হয়ে গেছে। কালও কতটা মানসিকভাবে ভেঙে পড়েছিল সেটা ভাবতেই এখন নিজের ওপর বিরক্ত লাগছে। চুপচাপ অপমান হজম করার মেয়েও নয়, কিন্তু কাল কেন যে ওই মেয়েটার ওই অসভ্যতামির জবাব দিল না সেটা ভাবতে নিজের ওপরই রাগ হচ্ছে। এখন মনে হচ্ছে ওই মেয়েটাকে হাতের সামনে পেলে 2-4টে থাপ্পড় লাগিয়ে দেয়। এরপরে আরও কয়েকটা দিন কেটে গেছে। দীপ্তা এখন পুরোপুরি সুস্থ। এর মধ্যে একদিন ওরা কলকাতার বাড়ি থেকে ঘুরে এসেছে। দীপ্তার বাপের বাড়ির লোক ওদের দেখে ভীষণ খুশি হয়েছিল। মেয়ে জামাইয়ের হাস্যোজ্জ্বল মুখগুলো দেখে ওদেরও বুকের ওপর থেকে দুশ্চিন্তার একটা ভারী পাথর নেমে গেছিল বোধহয়। আর আমাদের অরু তো তার দিম আর দাদাই আর মামুকে পেয়ে ভীষণ খুশি। শিশুরা সত্যি বোঝে যে ওদেরকে ভালোবাসে, তাই তো এই অল্প দিনে নতুন সম্পর্কগুলোকে ও আপন করে নিয়েছে। আজ চেম্বারে প্রচুর রুগী থাকায় সকাল থেকে অরির প্রচণ্ড চাপ গেছে। তার ওপর আবার একবার হসপিটালেও যেতে হয়েছিল, তাই বাড়িতে ফিরতে বেশ রাত হয়ে গেছে আজকের দিনটা এত ব্যস্ততার মধ্যে কেটেছে সকাল থেকে যে দীপ্তাকে একটা ফোন করার সময় পর্যন্ত পাইনি। বাড়ির সবাই তো ঘুমিয়ে পড়েছে, ও কি আর জেগে থাকবে? আর বাচ্চাটাও তো ঘুমিয়ে পড়েছে। এত চাপ কাজের যে বাচ্চাটাকে সময় পর্যন্ত দিতে পারছে না ইদানিং। এইসব ভেবে ওর মনটা খারাপ হয়ে যায়। আজকাল ওদের দুজনেরই এমন অবস্থা হয়েছে, সারা দিনের শেষে দুজনকে সারাদিনের বিভিন্ন ঘটনা শেয়ার না করলে শান্তিতে ঘুমোতেও পারে না। আজ তো ওর সাথে এখনও অবধি কথাই হয়নি। মেয়েটা নিশ্চয়ই রেগে আছে ওর ওপর। অরি এই কটা মাসে এটা ভালো মতোই বুঝেছে যে তার প্রিয় সখীটি একজন ভীষণ রকম অভিমানী প্রাণী, আর তার সাথে ভীষণ চাপা স্বভাবের। ওর হাজার কষ্ট হলেও ও সেটা প্রকাশ করে না, মনের গভীরে গুমড়ে মরে। এসবই ভাবতে ভাবতে ও ঘরে ঢোকে, দেখে অরুকে বুকের কাছে নিয়ে দীপ্তা শুয়ে আছে। উল্টো দিকে ঘুরে থাকায় ঘুমিয়ে আছে কিনা ঠিক বোঝা যায় না। হাত মুখ ধুয়ে জামা কাপড় বদলে এসে দেখে দীপ্তা তখনও শুয়ে আছে। ও ধীর পায়ে এগিয়ে গিয়ে দীপ্তার পাশে দিয়ে একটু ঝুঁকে বাচ্চাটাকে স্নেহের পরশ দেয়। তারপর দীপ্তার মাথায় হাত রাখে। মাথায় হাতের ছোঁয়া পেতেই ও উঠে বসে। ও তুমি এসে গেছো, চলো খেয়ে নেবে চলো। অরি দীপ্তার মুখের দিকে অনেকক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকে, তারপর বলে, তোমার খাবারটাও গরম করো, তুমিও তো খাওনি। আমার কথা শোনো না কেন বলো তো? বলেছি না আমার দেরি হচ্ছে দেখলে তুমি খেয়ে শুয়ে পড়বে। বাড়ির সবার সাথে খেয়ে নিতে পারতে তো। দীপ্তা শান্ত স্বরে বলে ওঠে, আচ্ছা জানা রইল, পরের দিন থেকে আর এই ভুল হবে না। কথা শেষ করে খাবার বাড়তে চলে যায়। দীপ্তার এমন ঠান্ডা ব্যবহারের কারণ অরি খুঁজে পায় না, তবে এটুকু বেশ বুঝতে পারে যে মেয়েটার আবার কিছু একটা হয়েছে, নইলে ওর বলা কথার কোনো রকম প্রতিবাদ না করে চলে গেল। অন্যদিন হলে তো রীতিমতো কোমর বেঁধে ঝগড়া করতো। খেয়ে উঠে হাত ধুয়ে দীপ্তার জন্য ঘরে এসে অরি অপেক্ষা করতে থাকে। বেশ কিছুটা সময় পেরিয়ে যাবার পর দীপ্তাও ঘরে আসে, কিন্তু শুতে না গিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। ওর মনটা আজ ভীষণ রকম অশান্ত হয়ে আছে। রাতের এই শীতল বাতাসে যদি ওর অশান্ত মনটাকে একটু শান্ত করতে পারে সেই আশাতেই এখানে আসা। ওর অতীত যে এত বছর পর আবার ওর সামনে এসে ধরা দেবে সেটা কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারেনিও। যে অতীত ওকে নরক যন্ত্রণা দিয়েছে, আবার যে সেই বিষাক্ত অতীত ওর সামনে এসে দাঁড়াতে পারে সেটাও কখনোই ভাবেনি। দু চোখ বেয়ে জলের ধারা নেমে আসে, না চাইতে ওর মস্তিষ্ক অতীতের পাতা খুলে বসে। তৃতীয় বর্ষের পরীক্ষা সবে শেষ হয়েছে, রেজাল্টটাও বেরোয়নি এখনো। দীপ্তার ইচ্ছা ছিল মাস্টার্সটা করবে, তারপর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দেবে। কিন্তু ওর ইচ্ছায় বাদ সাধল এক আত্মীয়ের তরফ থেকে আসা সম্বন্ধটা।
ছেলে ভালো চাকরি করে, পরিবারও ভালো, তাই ওর মা বাবা আর দেরি করলো না। বেশি দেরি করলে যদি ভালো সম্বন্ধগুলো হাতছাড়া হয়ে যায়। দীপ্তা যতবারই বাবা মাকে বুঝিয়ে বলতে গেছে যে এত তাড়াতাড়িও বিয়ে করতে চায় না, ততবারই ওনারা বলেছেন ওনারা নাকি খোঁজ খবর নিয়ে দেখেছেন ছেলে খুব ভালো, আর বিয়ের পর দীপ্তার পড়াশোনা চালানো বা চাকরি করা নিয়ে ওদের কোনো সমস্যা নেই। ব্যাস, এরপরে দীপ্তার আর কী বা বলার থাকতে পারে। অগত্যা বিয়ের জন্য রাজি হয়েই গেল। দীপ্তা ভেবে পায় না মেয়েটার জীবনটা এমন কেন। বিয়ের আগে বাবা মায়ের অধীনে আর বিয়ের পর স্বামীর অধীনে থেকে জীবনটা কাটিয়ে দিতে হয় ওদের। তাহলে মেয়েদের স্বাধীনতা ঠিক কোথায়? আমরা প্রত্যেকে আলাদা আলাদা মানুষ, সবারই নিজস্ব মতামত আছে, কিন্তু এই সমাজে আদৌ কি সবার মতামত সমানভাবে প্রাধান্য পায়? তাহলে যে নারী পুরুষের সমান অধিকারের বুলি আওড়ানো হয়, সেসব কি তাহলে শুধুই ভাওতাবাজি? প্রতীক সেন একটা বহুজাতিক সংস্থায় কর্মরত অতীব সুদর্শন একজন যুবক। কর্মসূত্রে হায়দ্রাবাদের বাসিন্দা, বাবা মায়ের একমাত্র সন্তান। বিয়ের পর হায়দ্রাবাদে গিয়ে থাকতে হবে শুনে দীপ্তা প্রথমে বেঁকে বসেছিল। পরে প্রতীকের ছবি দেখে আর সেই আত্মীয়ের মুখে ওর গুণগান শুনে ছেলেটার প্রতি একটা ভালো লাগা জন্মায়। বিয়ের আগে কয়েকবার ওদের দেখা হয়, আর সেখান থেকেই ভালো লাগাটা আরও বহুগুণ বেড়ে যায়। বছর 21-এর মেয়েটা বিয়ে, সংসার, স্বামী নিয়ে রঙিন স্বপ্নের জাল বুনতে শুরু করে। দুজনের ফোন নাম্বার অদল বদল হয়। ধীরে ধীরে রাত জাগার মাত্রা বাড়তে থাকে। ছেলের বাড়ি থেকে বিয়ের জন্য তাড়া দিতে থাকে। ওদের বক্তব্য হলো ছেলে ছুটিতে বাড়ি এসেছে, তাই ফিরে যাবার আগে ওরা ছেলের বিয়েটা দিয়ে দিতে চায়। মানে ছেলে একেবারে বউ নিয়ে কাজের জায়গায় ফিরতে চায়, তাই জন্য এই ব্যবস্থা আর কি। ভীষণ তাড়াহুড়োর মধ্যেই প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদে 4 হাত এক হয়ে যায়। সবার শুভকামনা ও আশীর্বাদ নিয়ে নবদম্পতির নতুন জীবনের সূচনা হয়। একে একে বিয়ে, বৌভাত, অষ্টমঙ্গলা সব কেটে যায়। অবশেষে আসে ফিরে যাবার পালা। সবাইকে কাঁদিয়ে দুচোখে রঙিন স্বপ্ন সাজিয়ে দীপ্তা বরের সাথে পাড়ি দেয় সুদূর হায়দ্রাবাদ। নিজের বাড়ি ছেড়ে, মা বাবাকে ছেড়ে যে মেয়েটা একটা রাতও কোথাও কাটায়নি, সেই মেয়েটাই আজ বাবা মায়ের থেকে অনেকটা দূরে, একদম হাতের নাগালের বাইরে। এই কটা দিন আত্মীয় স্বজনের ভিড়ে, বিভিন্ন কাজের চাপে দুজন দুজনকে একটুও একা পায়নি। তাই ওরা ঠিক করে কয়েকটা দিন শুধু ওরা ওদের নিজেদের মতো করে কাটাবে। তাড়াহুড়ো করে বিয়েটা হবার জন্য দুজন দুজনকে চিনে নেবার সময়টুকুও ভালো করে পায়নি। অচেনা অজানা পরিবেশে থাকতে প্রথম প্রথম দীপ্তার কেমন যেন ভয় ভয় করত। তার উপর একজন সদ্য পরিচিত মানুষের সাথে এক ছাদের তলায়, এক ঘরে, এমনকি এক বিছানাতে থাকা। যতই মানুষটা ওর স্বামী হোক না কেন, পরিচয়টা তো বেশি দিনের নয়। যেখানে সারা জীবনেও মানুষ চেনা হয়ে ওঠে না, সেখানে এত অল্প সময়ে কতটুকুই বা চেনা যাবে। প্রতীক বোধহয় ওর মনের কথা পড়ে ফেলে। ছেলেটা ওর সাথে এতটাই সহজভাবে মিশতে থাকে যে কদিন ধরে করে চলা চিন্তা ভাবনা গুলোকে অবান্তর বলে মনে হয়। ছেলেটা এত সুন্দর করে কথা বলতে পারে যে ও আরও বেশি করে ওর প্রেমে ডুবে যেতে থাকে। আদরে আবদারে খুনসুটিতে দিনগুলো পেরোতে থাকে। এভাবে সুখের পালকে ভেসে কেটে যায় প্রায় 15টা দিন। এরপরে আসল ঘটনার সূত্রপাত হয়। একদিন প্রতীক তার অফিস পার্টিতে দীপ্তাকে যাবার জন্য বলে, কিন্তু দীপ্তা জানায় যে এইসব পার্টিতে ও যেতে অভ্যস্ত নয়, আর ওর এসব ভালো লাগে না। প্রতীকও আর জোর করে না, একাই চলে যায়। সেদিন প্রতীক প্রায় ভোর রাতে বাড়ি ফেরে, আর পুরোপুরি অপ্রকৃতস্থ অবস্থায়। দীপ্তা ভীষণ অবাক হয়ে যায়, কারণ ওর বাপের বাড়িতে কাউকে কোনোদিন কোনো রকম নেশা করতে দেখেনি। ব্যাস, এইরকম ঘটনা প্রায় রোজই ঘটতে থাকে। রোজই প্রতীক সরি বলে, প্রতিজ্ঞা করে যে সে নেশা করবে না, কিন্তু পর মুহূর্তেই আবার সে এক জিনিস করে। একদিন দীপ্তার সহ্যের সীমা অতিক্রম হয়। প্রতীককে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। ধীরে ধীরে দুজনের মধ্যে মন কষাকষি বাড়তেই থাকে। রঙিন সম্পর্কটা খুব অল্প সময় যেন রংহীন হয়ে পড়ে। তার ওপর আবার মাঝে মধ্যে ওর বন্ধুরা বাড়িতে এসে আড্ডা জমায়। বাড়িতেও মদের আসর বসে, যেটা দীপ্তার একেবারে অপছন্দের। আবার ওর বন্ধুদের নজরও কেমন যেন। দীপ্তার খুব অস্বস্তি হয়। কথাগুলো প্রতীককে বলতেই ও ফুৎকারে উড়িয়ে দেয়। দীপ্তাকে হাজারটা কথা শুনিয়ে দেয় যে ও নাকি মিশতে পারে না মানুষের সাথে, ও ভীষণ ব্যাকডেটেড, এসবই আর কি। রোজ এরকম চলতে চলতে একদিন ঝামেলা তুমুল আকার ধারণ করে। সেদিন রাগের বশে প্রতীক দীপ্তার গায়ে হাত তোলে। তারপর আবার রাগ ঠান্ডা হতেই ওর কাছে ক্ষমা চায়। ভালোবাসার মানুষের এমন কাকুতি মিনতিতে দীপ্তার মন গলে যায়। এর পরের কয়েকদিন আবার সব ঠিকঠাকই চলে। আজ দীপ্তার প্রতীকের বিয়ের 1 মাস পূর্ণ হলো। ও ঠিক করেছে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে নতুন করে শুরু করবে সব।
প্রতীকও বলেছে ও নিজেকে একদম পাল্টে ফেলবে। সেজেগুজে বরের জন্য নিজে হাতে ওর পছন্দের খাবার দাবার রান্না করে অপেক্ষা করে বসে থাকেও। কিন্তু অনেকটা রাত পেরোলেও প্রতীক আসে না। মদে চুর হয়ে যখন ফিরে আসে তখন রাত প্রায় শেষ হয়ে এসেছে। সেদিনটা বোধহয় দীপ্তার জীবনের অন্ধকারতম দিন ছিল। একটা মানুষ বেশি শয়তান যে কিনা সম্পর্কে ওর স্বামী ওর ইচ্ছার বিরুদ্ধে ওর সাথে জোর করে মিলিত হয়। মানে যে রাতটা একটা ভালোবাসায় মোরা রাত হতে পারত, সেই রাতেই দীপ্তা ওর স্বামীর হাতে ধর্ষিতা হয়। এক লহমায় সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। পরের কটা দিন যে নরক যন্ত্রণার মধ্যে দিয়ে ওকে যেতে হয়েছে সেটা ভাবলেই বুকের কাছে কষ্টগুলো দলা পাকিয়ে আসে। সেদিনের পর থেকে যেন প্রতীক একটা অন্য মানুষে পরিণত হয়, যে কাম আর ক্রোধের আগুনে মত্ত, যে শরীরকে একদিন ভালোবাসার আদুরে স্পর্শে মাতাল করে তুলেছিল, আজ তাতেই সিগারেটের ছ্যাঁকা থাবা বসায়। কাউকে যদি জানিয়ে দেয় সেই ভয়ে ওকে প্রায় ঘরবন্দি করে রাখে। বাড়ির সাথে যোগাযোগ করতে দেবে না বলে ওর ফোনটাও নিয়ে নেয়। এরপরের ঘটনা সংক্ষিপ্ত। পাশের ফ্ল্যাটের একজন মহিলার সাহায্য নিয়ে প্রতীকের অগোচরে ও ওখান থেকে কলকাতায় নিজের বাড়ি ফিরে আসে। আর তারপর থেকেই ওর মধ্যে পরিবর্তন আসে। অনেকক্ষণ অপেক্ষার পরও যখন দীপ্তা শুতে আসে না, তখন অরি নিজেই ব্যালকনিতে চলে যায়। কি হয়েছে? কাঁধে হাতের ছোঁয়া আর ওর কাছের মানুষটির গলার আওয়াজ পেয়ে দীপ্তার ভাবনায় ছেদ পড়ে। অরির মুখোমুখি দাঁড়িয়ে ওর চোখে চোখ রেখেও বলে ওঠে, আচ্ছা, বিয়ে হওয়া মানেই কি ধর্ষণের বৈধতা পাওয়া? মন বলে কি কিছু হয় না? এমন প্রশ্নে অরির বুকের ভেতরে উথাল পাথাল ঝড় ওঠে। দীপ্তার মনের কথা বুঝতে পেরে ওকে ভরসা দিতে ওর দু কাঁধে হাত দিয়ে চোখে চোখ রেখে বলে, মনই তো সব পাগলি, মন ছাড়া শরীরের কোনো অস্তিত্ব আছে নাকি? দীপ্তা আরও কিছু বলতে যাবে, অরি ওর মুখে হাত দিয়ে ওকে থামায়। বৃষ্টি শুরু হয়েছে, চলো আমরা বরং ঘরে গিয়ে কথা বলি। ভিজলে তোমার আবার জ্বর এসে যাবে। সেদিন কি হয়েছিল মনে আছে তো? কথাগুলো বলেই অরি দীপ্তার হাত ধরে ওকে ঘরে নিয়ে যায়। কিছু যে একটা গুরুতর ঘটনা ঘটেছে, আর তার জন্যই যে মেয়েটার মুখে নতুন করে শঙ্কার মেঘ জমতে শুরু করেছে, সেটা ডক্টর ব্যানার্জির অভিজ্ঞ নজরে ঠিকই ধরা পড়েছে। ওকে বিছানায় বসিয়ে অরি নিজে ওর সামনে হাঁটু মুড়ে বসে। তারপর ওর হাত দুটোকে নিজের দু হাতের মধ্যে বন্দি করে নিয়ে ওর চোখে চোখ রেখে তাকায়। এবার বলো তো, কি হয়েছে তোমার? এত অস্থির লাগছে কেন তোমাকে? দীপ্তাকে নিজের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে অরি অত্যন্ত নরম স্বরে বলে ওঠে, আচ্ছা, আমরা দুজন বেস্ট ফ্রেন্ড তো নাকি? আর সেদিন তুমি নিজেই কিছু রুলস ঠিক করেছিলে, মনে আছে তো সেগুলো? দীপ্তা ঘাড় কাত করে সম্মতি জানালে অরি আবার বলতে থাকে, রুলস অনুযায়ী আমরা দুজন দুজনের থেকে কোনো কথা লুকাবো না, সমস্ত কথা শেয়ার করব, এমনটাই তো কথা হয়েছিল। তাহলে আজকে তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের থেকে কথা লুকোচ্ছ কেন শুনি? দিস ইজ নট ফেয়ার দীপ্তা, এটা কিন্তু রুলসের বাইরে। আমি কিন্তু এবার রাগ করছি। কথাগুলো বলেই বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বসে থাকে আর আর চোখে দীপ্তার মুখের ভাব পরিবর্তন লক্ষ্য করতে থাকে। পরিস্থিতি হালকা করতে এরকম করা আর কি। অরিকে এরকম বাচ্চাদের মতো ব্যবহার করতে দেখে নিজের অজান্তেই দীপ্তার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে, আর ওর হাসি দেখে আরেকজনের মুখেও হাসি ফোটে। এতক্ষণে দীপ্তা মুখ খোলে, ওই শয়তানটা ছাড়া পেয়েছে। অরি বুঝতে পারে ও ঠিক কার কথা বলছে। ও জিজ্ঞাসা করে, কবে পেল আর তোমাকে কে বলল? জানি না কবে ছাড়া পেল, শুধু এটুকু জানি ও আবার ওর নোংরা খেলাটা শুরু করে দিয়েছে, আবার একটা মেয়ের জীবনকে নরক করে দেবার জন্য তৈরি হচ্ছে। দীপ্তার কথায় অরির কপালে চিন্তার ভাঁজ পড়ে। ওর মন বলছে দীপ্তা নিশ্চয়ই কোনো বিপদের আঁচ পেয়েছে, আর তাই এতটা অস্থির লাগছে ওকে। ও শান্ত স্বরে আবার জিজ্ঞাসা করে, কোন মেয়ের জীবন নষ্ট করতে চাইছে? পুরো ব্যাপারটা খুলে বলো দীপ্তা, তবেই তো আমরা দুজনে মিলে একটা রাস্তা বের করতে পারবো, বলো। দীপ্তার চোখ মুখ চিন্তার কালো মেঘে ঢেকে যায়। ও শুধু কোনো রকমে বলে ওঠে, অনু, ও অনুকে নিজের জালে ফাঁসাতে চাইছে। কথাটা কানে যাওয়া মাত্রই অরি ভীষণ চমকে ওঠে। ওর মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। হোয়াট? অনু? অনু ওই স্কাউন্ড্রেলটাকে চিনল কি করে? তোমার সাথে কথা হয়েছে ওর এই বিষয়ে? কি বলল? অরিকে একবার ছাড়া আর কোনোদিন এতটা উত্তেজিত হতে দেখেনি দীপ্তা। ও বোঝে ওরই মতন ওর এই বন্ধুটার বুকের ভেতরও তুমুল ঝড় উঠেছে। দীপ্তা একটা লম্বা শ্বাস নিয়ে আজ সন্ধেবেলায় ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিতে শুরু করে। আজ সন্ধেবেলা অফিস থেকে ফিরে রোজকার মতো অরুকে নিয়ে একটু বসেছিলাম।
রোজ আমি, অরু আর অনু এই সময়টা একসাথে থাকি। বেশ কিছুক্ষণ পেরিয়ে যাবার পরও অনুর পাত্তা নেই দেখে আমি ওর ঘরে দেখা করতে যাই। গিয়ে দেখি ও মোবাইলে কিছু একটা টাইপ করছে আর মুচকি মুচকি হাসছে। আমার মনে হয় যে এই বয়সের ছেলে মেয়েরা তো সব প্রেমে টেমে পড়ে, ওরও হয়তো সেরকম কিছুই হবে। আমি জিজ্ঞাসা করতে প্রথমে কিছুই বলতে চাই না, কিন্তু পরে অনেক বলার পর জানায় যে সোশ্যাল মিডিয়াতে 2 মাস হলো ওর একটা ছেলের সাথে আলাপ হয়েছে। রোজই নাকি ওদের চ্যাটে কথা হয়। ছেলেটা নাকি ওর ফোন নাম্বার চেয়েছিল, কিন্তু ও বলেছে পরে দেবে। ছেলেটা ভালো চাকরি করে, কলকাতায় থাকে। আর অনু এটাও জানায় যে ছেলেটা নাকি ওকে পছন্দ করে আর ওরও ছেলেটাকে খুব ভালো লেগেছে। আমি ছেলেটার প্রোফাইলটা দেখতে চাইলে ও দেখায়। প্রোফাইলে দেওয়া ছবিটা দেখেই জানো কি দেখলাম? এতগুলো কথা একসাথে বলেও থামে। অরি দেখে মেয়েটা রীতিমতো ঘামতে শুরু করেছে আর উত্তেজনায় হাঁপাচ্ছে। এতক্ষণে ব্যাপারটা অরির কাছে প্রায় পরিষ্কার। ও দীপ্তাকে শান্ত করতে ওর মাথায় হাত বোলাতে থাকে আর মুখে বলে, আচ্ছা আচ্ছা, আমি বুঝেছি সবটা, প্লিজ শান্ত হও তুমি, আর কিছু বলতে হবে না তোমায়। কিন্তু দীপ্তা আবার বলতে শুরু করে, শয়তানটার নাম বদলে ফেলেছে, কিন্তু ওই মুখটা, ওটা তো একই আছে। আমি ঠিক চিনেছি, কি করে ভুলবো ওই মুখটা? প্লিজ অনুকে বোঝাও, ও নরক করে দেবে ওর জীবনটা। কথাগুলো বলতে বলতে দীপ্তার চোখ দিয়ে অনবরত জল পড়তে থাকে। অরি বোঝে মেয়েটাকে এখন শান্ত করতে না পারলে হিতে বিপরীত হতে পারে। ও এক মুহূর্ত দেরি না করে ওকে শক্ত করে নিজের বুকের মধ্যে আঁকড়ে ধরে। কিছুক্ষণ পর দীপ্তাও ওকে আঁকড়ে ধরে, ঠিক যেমন ভেসে যাবার সময় খড়কুটো ধরে কেউ প্রাণপণে বাঁচতে চায়। অরি নিজেকে স্বাভাবিক রেখে দীপ্তার মাথায় পরম মমতায় হাত বোলাতে বোলাতে বলে, দীপ্তা, অনুর কিচ্ছু হবে না। আমরা দুজনে ওকে কালকে সবটা বুঝিয়ে বলবো, কেমন? ও বুঝদার মেয়ে, ও বুঝবে, দেখো। এখন শোবে চলো তো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, চুপটি করে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো, কেমন? দীপ্তার নিজেকে খুব ক্লান্ত লাগছে। ও অরির কথা মতো বিছানায় গিয়ে শুয়ে পড়ে আর অরি ওর মাথার কাছে বসে পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এত যত্ন, ভালোবাসা ভরা স্পর্শে দীপ্তার চোখে একরাশ ঘুম নেমে আসে। ও ঘুমিয়ে পড়তেই অরি ঘুমন্ত মা মেয়ের কপালে চুমু দেয় আর নিজের মনেই বলে ওঠে, দীপ্তা, আমি কথা দিচ্ছি, তুমি যেমন নিজের ভালোবাসা দিয়ে আমাদের এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আগলে রাখো, আমিও নিজের ভালোবাসা দিয়ে তোমাদের আগলে রাখবো। তোমাকে আর কখনো কোনো কষ্ট পেতে দেব না। নিজের ভালোবাসা দিয়ে তোমার অতীতের সমস্ত যন্ত্রণাকে শুষে নেব, কথা দিচ্ছি। পরের দিন সকালে দীপ্তা অনুর ঘরে আসে। দেখে অনু বইয়ের মাঝখানে মোবাইল রেখে কিছু একটা করছে। অনু, বৌদি ভাইয়ের ডাকে অনু খানিকটা ভ্যাবাচাকা খেয়ে যায়। তারপর নিজেকে সামলে নিয়ে বলে ওঠে, কিছু বলবে বৌদি ভাই? মনে মনে কথাগুলো সাজিয়ে নিয়ে দীপ্তা বলে, হ্যাঁ, তোর সাথে আমার আর তোর বড়দা ভাইয়ের কিছু কথা আছে। অনু অবাক হয়ে যায়, দুজনের একসাথে কি কথা থাকতে পারে? তারপর কিছু একটা মনে পড়তেই দীপ্তার উদ্দেশ্যে বলে, বৌদি ভাই, তুমি পিয়ালের কথাটা দাদাভাইকে বলে দিয়েছো নাকি? তোমাকে কিন্তু বলতে বারণ করেছিলাম। দীপ্তা কিছু বলতে যাবে, তার আগেই অরি ঘরে ঢোকে। তোর বৌদি ভাই বলতে চায়নি, আমি জোর করেছি বলেই ফেলেছে। একটু থেমে আবার বলে, তুই ওই ছেলেটার সাথে আর কোনো যোগাযোগ রাখিস না ছুটকি, ছেলেটা ভালো নয়। দাদা বয়সে অনেকটা বড় হওয়ায় অনু ওকে খুব মেনে চলে, কিন্তু দাদার আজকের কথাটা ওর একদমই পছন্দ হয় না। যে দাদার মুখের ওপর কোনোদিন কথা বলেনি, তার মুখে মুখে আজ জবাব দিয়ে দেয়। কেন রাখবো না যোগাযোগ? তুমি তো ওকে দেখোনি, তাহলে কি করে জানলেও ভালো নয়? বোনের এরকম কথাবার্তায় অরি রীতিমতো চমকে যায়। আগে কোনোদিন এরকমভাবে কথা বলেছে বলে তো মনে পড়ছে না। এই বয়সী ছেলে মেয়ের ধর্মই বোধহয় এরকম, ওদের মতের বিরুদ্ধে কোনো কথা বললেই সে খারাপ হয়ে যায়। মুখ গম্ভীর করে বলে ওঠে, নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই বলা হচ্ছে। এরকমভাবে কিছুক্ষণ কথা কাটাকাটি হবার পর অরির ধৈর্যের বাঁধ ভাঙে। ও অনুর হাত ধরে টেনে নিয়ে এসে দীপ্তার সামনে দাঁড় করায়। তারপর বলে, এই মানুষটাকে দেখছিস তো? এই মানুষটার সমস্ত যন্ত্রণার জন্য দায়ী তোর ওই পিয়াল ওরফে প্রতীক। একটু দম নিয়ে আবার বলতে শুরু করে, তোর কোনোদিন মনে হয়নি যে তোর বৌদি ভাই কেন সবসময় ফুল হাতা, কলার তোলা পোশাক আশাক পরে, অথবা পিঠ কাটা পোশাক পরলেও এত গরমের মধ্যে কেন নিজের ওই লম্বা চুলটাকে সবসময় পিঠের ওপর ফেলে রাখে? জানতে চেয়েছিস কোনোদিন? এই দেখ দেখ। বলেই দীপ্তার পিঠ থেকে ওর লম্বা চুলটা সরিয়ে দেয়, আর চুল সরাতেই সারা পিঠ জুড়ে
কালো কালো দাগ চোখে পড়ে। দাদার এমন রাগে অনু পুরো চুপ হয়ে যায়। তার ওপর বৌদি ভাইয়ের পিঠে এসব দাগ দেখে জিজ্ঞাসু চোখে তাকায়। অরি তখনও বলে যাচ্ছে, ওর মনের ভেতর যে দগদগে ঘাটা রয়েছে সেটা তোর ওই পিয়াল করেছে। এই কথাগুলো শেষ করেও দীপ্তার অতীত তুলে ধরে। ওর বৌদি ভাই এত কিছু সহ্য করেছে, আর ও এই মানুষটাকে ভুল বুঝছিল, ওর ভালোর জন্যই তো বলছিল। কথাগুলো শুনে অনুর ভীষণ কষ্ট হয়। ওর চোখ দিয়ে অনবরত জল পড়তে থাকে। ওদিকে দীপ্তারও দু চোখ জলে ভেসে যাচ্ছে। অনু দৌড়ে গিয়ে ওর বৌদি ভাইকে জড়িয়ে ধরে। দুজনেই তখন কেঁদে চলেছে। অনু কাঁদতে কাঁদতে বলতে থাকে, সরি বৌদি ভাই, আমি এত কিছু জানতাম না, বিশ্বাস করো। আমি প্রমিস করছি ওই শয়তানটার সাথে আমি আর কথা বলবো না, ওকে ব্লক করে দেব। প্লিজ তুমি তোমার অনুকে ক্ষমা করে দাও। সেই দিনের পর কেটে গেছে আরও বেশ কয়েকটা দিন। দীপ্তা এখন অনেকটাই সামলে উঠেছে। অনু তো তার বৌদি ভাইকে আগাগোড়াই ভালোবাসত, তবে সেদিনের ওই ঘটনার পর থেকে আরও বেশি করে আগলে রাখে ওকে। ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাবার জন্য ওর হাতে এখন বেশ খানিকটা সময় আছে, আর তাই বেশিরভাগ সময়টা ও দীপ্তার সাথেই কাটায়। কখনোই ওকে একা থাকতে দেয় না। ওর দাদা ভাই ওকে বলেছে, একা থাকলেই ওর বৌদি ভাইয়ের মাথায় পুরনো হাজারো কথারা ভিড় করবে, আর ও তাতে কষ্ট পাবে, উত্তেজিত হবে, যেটা ওর জন্য খারাপ। এর মধ্যে একদিন সকালে অরির চেম্বার না থাকায় বেশ বেলা পর্যন্ত বিছানায় গড়াবে বলে ঠিক করেছে। তাই যেই ডাকুক না কেন ও পণ করেছে যে ও বেলা অবধি ঘুমিয়েই ছাড়বে, আর ঘুম যদি নাও আসে বিছানায় ঘুমের ভান করে পড়ে থাকবে, তবু আজ কিছুতেই উঠবে না ও। এদিকে দীপ্তা বার কয়েক ওকে ডেকে গেছে, কিন্তু বাবুর কোনো সারা শব্দই নেই। ঘুমটা ঠিক আসবো আসবো করছে, এমন সময় নিজের ডান হাতে তীক্ষ্ণ ব্যথা অনুভব করতেই ওর ঘুম এক দৌড়ে কোথায় যে হাওয়া হয়ে যায়। ধর্মর করে বিছানায় উঠে বসতেই দেখে মা মেয়ে দুজনেই ওর এই অবস্থার মজা নিচ্ছে। দীপ্তা অনেকবার ডেকে ওকে তুলতে না পেরে মেয়েকে নিয়ে এসে বাবার কাছে দিয়ে দিয়েছে, আর ওরও তো মায়ের বাধ্য মেয়ে, তাই মায়ের কথা মতো নিজের ওই ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে বাবার হাতে দিয়েছে এক কামড় বসিয়ে। আর এই কামড়ের চোটে নিদ্রা দেবীও পালিয়ে বেঁচেছেন আর কি। ব্যাপারটা যে কি ঘটেছে এতক্ষণে অরির কাছে স্পষ্ট হয়। ও মুখে বিরক্তি এনে চোখ মুখ কুঁচকে দীপ্তার দিকে তাকায়। এই একদম ওরকম ভাবে তাকাবে না বলে দিচ্ছি। আমি কি করব? তোমাকে কখন থেকে ডাকছি মেয়েটার নামে একটু মন্দিরে পুজো দিতে যাব বলে, তোমার তো ঘুমই ভাঙছে না, তাই আমি আমার মেয়েকে শিখিয়ে দিয়েছি তোমাকে কামড়াতে। কেমন লাগলো হ্যাঁ? কথাগুলো বলেই হাসতে থাকে। মায়ের হাসি দেখে মেয়েও খিলখিল করে হেসে ওঠে। খুব হাসি পাচ্ছে না? দাঁড়াও দেখাচ্ছি মজা। অরি যে কখন বিছানা থেকে নেমে এসে ওর একদম গা ঘেঁষে দাঁড়িয়েছে দীপ্তা হাসতে হাসতে খেয়ালই করেনি। নিজের কানের কাছে অরির ঘুম জড়ানো গলাটা পেতেই ও হালকা কেঁপে ওঠে। নিজেকে সামলে নিয়ে কিছু একটা বলতে যাবে, কিন্তু তার আগে অরি হ্যাচকা টান দিয়ে ওকে বিছানায় ফেলে দেয়। তারপর মনের আনন্দে ওকে কাতুকুতু দিতে থাকে। অরু তো বিশাল মজা পেয়েছে। ও আনন্দে হাততালি দিয়ে খিলখিল করে হাসতে থাকে। প্রিন্সেস এসো তো, তোমার মাম্মামকে আমরা দুজনে মিলে আজ একটু পানিশমেন্ট দিই। খুব হাসা হচ্ছিল না? বাবাইয়ের প্রিন্সেসও বাবাইয়ের কথা শুনে দল পাল্টে ফেলে, আর বাবাইয়ের দেখে দেখে ওর ছোট্ট ছোট্ট নরম দুটো হাত দিয়ে ওর মাম্মামকে সুড়সুড়ি দিতে থাকে। আর বাপ বেটির এই অত্যাচারে দীপ্তার অবস্থা তো শোচনীয়। সে বেচারি বিছানায় ছটফট করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। কোনো রকমে বলে ওঠে, আরে ছাড়ো, মাগো সরি। অরি এবার ওকে ছেড়ে দেয়। দেখে ও ভীষণ রকম হাঁপাচ্ছে। ওকে খানিকক্ষণ থিতু হতে দিয়ে অরুকে কোলে নিয়ে ওর সামনে এসে দাঁড়ায়। ততক্ষণে উঠে বসেছে। অরি ওর নাকটা টেনে দিয়ে ভ্রু তুলে ওর চোখে চোখে চোখ রেখে বলে, কেসা লাগা হামারা মজাক? কোমরে আঁচলটা ভালো করে গুজে দীপ্তা রাগে গজগজ করতে করতে অরির দিকে তেড়ে গেল। এই দাঁড়াও, বাপ বেটি মিলে এক হয়ে আমাকে জ্বালানো না। আজ আমি অসভ্য লোকটার নাক ফাটাবো। দাঁড়াও দাঁড়াও, পালাচ্ছ কেন? বাপরে, ওই গুন্ডির সামনে কেউ দাঁড়ায় নাকি? ক্যারাটের প্যাচ যদি একবার লাগায়, বাপরে। এসব ভেবে বেটিকে কোলে নিয়ে তার বাবা ততক্ষণে পগার পার। এইরকম খুনসুটি ওদের এখন প্রায়ই হয়, আর বাড়ির সবাই ওদের এই ভাব, এই ঝগড়া ব্যাপারটা বেশ উপভোগ করে। আর সকালে বেরোনোর সময় কোনো একটা সামান্য বিষয় নিয়ে দুজনের মধ্যে খিটিমিটি লেগে যায়। আর অরি ওকে আর একটু রাগিয়ে দেবার জন্য আরও কিছু উল্টোপাল্টা কথাবার্তা বলে দেয়। দীপ্তার মনটা একটু খারাপই ছিল, আর তার মধ্যে অরির কথাবার্তা। ও ভীষণ রেগে যায়। অরি বুঝতে পারিনি যে ব্যাপারটা এতটা সিরিয়াস হয়ে যাবে। ও তো একটু নাটকই করছিল। রাগ তো ওর সেই কোন সকালেই পড়ে গেছে। ও দীপ্তাকে কিছু বলতে যাবে, কিন্তু দীপ্তা ওর কোনো কথা না শুনেই ঘর থেকে চলে যায়। আর যাবার আগে অরির উদ্দেশ্যে কিছু কথা বলে যায়। সামান্য বিষয় নিয়ে এতটা রিয়াক্ট করলে তো? আমি এতবার মানানোর চেষ্টা করলাম, পাত্তাই দিলে না।
যেদিন আমি থাকবো না সেদিন বুঝবে কাছের মানুষ ভুল বুঝলে ঠিক কতটা খারাপ লাগে। কথাগুলো অরির বুকে তীরের মতো বেঁধে। কি বলে গেল মেয়েটা! ওই মেয়েটাকে ছাড়া এক মুহূর্ত ও কল্পনা করতে পারে না এখন। সন্ধেবেলা বাড়ি ফেরার সময় অরি একগোছা কাঠগোলাপ নিয়ে আসে। ওরা এতদিনে দুজন দুজনের পছন্দ সম্পর্কে অবগত হয়েছে। দীপ্তা কাঠগোলাপ খুব ভালোবাসে, তাই ম্যাডামের রাগ ভাঙানোর জন্য আসার সময় একগোছা কাঠগোলাপ নিয়ে এসেছে। সকালবেলা মেয়েটাকে না চাইতেও অনেকটা কষ্ট দিয়ে ফেলেছে। মনে মনে ঠিক করে নিয়েছে অরি আজ এই ফুল দিয়েই ওকে নিজের মনের কথা বলবে। মেয়েটা ওকে যে খুব ভালোবাসে সেটাও বেশ বুঝতে পারে। আর সেদিন ওর জ্বরের সময় দীপ্তা যখন ওর কপালে ঠোঁট ছুঁয়ে নিজের ভালোবাসার কথা স্বীকার করছিল, তখন জ্বরের ঘোরেও ওর মুখে একটা হাসি ফুটে উঠেছিল, যেটা দীপ্তার চোখে ধরা পড়েনি। এসবই ভাবতে ভাবতে অরি বাড়িতে ঢোকে, কিন্তু বাড়িতে ঢুকে ভীষণ রকম চমকে যায়। অনুবোধই ওর অপেক্ষাতেই ছিল। ওকে দেখতে পেয়েই দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। বৌদি ভাই, হসপিটাল। অনু পুরো কথা বলতে পারে না, কান্নায় কথা আটকে যায়। অরির বুকের ভেতর ততক্ষণে কালবৈশাখীর ঝড় উঠেছে। মনে হচ্ছে যেন সবকিছু লণ্ডভণ্ড করে দেবে। অনুকে শান্ত করে কি হয়েছে জানতে চায়। অনু বলতে শুরু করে, বৌদি ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর মাথায় খুব আঘাত লেগেছে। কেউ একটা ওর ফোন থেকে বাড়িতে খবর দেয় বৌদি ভাইকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তুমি তাড়াতাড়ি যাও দাদা ভাই, আমার বৌদি ভাইকে ফিরিয়ে আনো। বোনকে কোনো রকমে বুঝিয়ে যেখানে দীপ্তাকে ভর্তি করা হয়েছে সেখানে যায়। ওর বুকের ভেতরটা যে কি হচ্ছে! মেয়েটা সকালে বেরোবার আগে যে কথাগুলো বলেছিল ওই কথাগুলো ঘুরে ফিরে কানের সামনে বাজতে থাকে। এরপর আরও 10টা দিন কেটে গেছে। দীপ্তাকে আজ হাসপাতাল থেকে ছাড়া হবে, আর তাই বাড়িতে আজ উৎসবের আমেজ। এই কদিন যা গেল জমে মানুষে টানাটানির অবস্থা। ওরা তো ভেবেছিল মেয়েটাকে বুঝি হারিয়েই ফেলল, কিন্তু ভগবানের অশেষ কৃপায় মেয়েটা সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আয় মা, তোকে ছাড়া এই কদিন কি যে দুর্বিষহ কেটেছে আমাদের। ব্যাস, তুই এসে গেছিস আর কোনো চিন্তা নেই। 3 শাশুড়ি মিলে দীপ্তাকে বরণ করে ঘরে তোলে। মাকে এতদিন পর কাছে পেয়ে অরুও দৌড়ে এসে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে, আর মাও এতদিনের জমানো আদরগুলো দিয়ে তার মেয়েকে ভিজিয়ে দিতে থাকে। আর মা মেয়ের এই মিলন দৃশ্য বাড়ির সবাই দুচোখ ভরে উপভোগ করতে থাকে। অনু, অর্ক, ওর শ্বশুরমশাই সবাই মিলে ওকে আনতে গেছিল, কিন্তু যেই মানুষটাকে দেখার জন্য ও ছটফট করেছে সেই যায়নি। ও চারপাশে চোখ বুলিয়ে মানুষটাকে খুঁজতে থাকে, কিন্তু তার দেখা মেলে না। অনু, তোর বৌদি ভাইকে ধরে ধরে ঘরে নিয়ে যা। বাবানটা যে কোথায় গেল? এই তো ছিল এখানেই। অনু জানে তা দাদা ভাই কোথায় আছে, কিন্তু বলা বারণ, তাই চুপচাপ তার আদরের বৌদিকে তার নিজের ঘরে পৌঁছে দেয়। এতগুলো দিন পর এই অতি পরিচিত ঘরটায় ঢুকে কেমন যেন অন্যরকম অনুভূতি হয় দীপ্তার। ও যে এই ঘরটাকে, এই ঘরের মানুষটাকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছে, কিন্তু মানুষটা কি ওকে আদৌ ভালোবাসে, নাকি ও শুধুই বন্ধু ওর কাছে? দীপ্তার কিছু ভাবতে পারে না। মাথায় বেশি চাপ দিলেই ব্যথা করছে ভীষণ। ও উফ শব্দ করে মাথাটা ধরে খাটে বসে পড়ে। অরি এতক্ষণ ধরে এই মেয়েটার জন্যই অপেক্ষা করে বসেছিল। ও জানে মেয়েটার চোখ এতক্ষণ ওকেই খুঁজছিল, কিন্তু ও মেয়েটাকে একান্তে কাছে চায়, তাই আর সবার মধ্যে যায়নি। দীপ্তার গলার আওয়াজ শুনেই ও দৌড়ে আসে। ওর সামনে হাঁটু মুড়ে বসে বিহ্বল হয়ে জিজ্ঞাসা করে, এই দীপ্তা, তোমার কি মাথা ব্যথা করছে? ডক্টরকে ফোন করব? কোথায় কষ্ট হচ্ছে বলো? অরিকে এতটা ব্যাকুল দেখে দীপ্তার মনটা কেঁদে ওঠে। ইস, এই কদিনে মানুষটার কি হাল হয়েছে! চুলগুলো উস্কো খুস্কো, গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। দীপ্তা একটু হেসে বলে, একদম ফিট আছি আমি, শুধু মাথাটায় একটু ব্যথা আছে। নিজের কি হাল করা হয়েছে শুনি? ডক্টর মশাই, আপনাকেই তো রুগী মনে হচ্ছে। অরি খালি একটু হাসে, কিছু বলে না। দীপ্তার হাত দুটোকে নিজের হাতের মধ্যে নিয়ে মুখ নিচু করে বসে থাকে। অনেকক্ষণ ধরে অরিকে চুপ করে থাকতে দেখে দীপ্তা ওকে একটু ঠেলা দিয়ে জিজ্ঞাসা করে, এই যে তোমার হলোটা কি? কথা বলবে না আমার সাথে? এখনো রাগ করে আছো? এতক্ষণ ধরে আটকে রাখা কান্নাটা অরি আর চাপতে পারে না। দীপ্তার কোমর জড়িয়ে ধরে ওর কোলে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তুমি আমাকে ছেড়ে যেও না দীপ্তা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কথাটা বলেই আবার কোলে মুখ গুজে দেয়। অরির এমন কাণ্ডে দীপ্তা ভীষণ চমকে ওঠে। অরির এমন ব্যবহার ওকে নির্বাক করে দেয়। কিছুক্ষণ পর ঘোর কাটতেই অরির মাথায় গায়ে হাত বুলিয়ে ওকে শান্ত করতে থাকে। এই তাকাও বলছি, অরিন, আমার দিকে তাকাও। এই প্রথমবারের মতো দীপ্তার মুখ থেকে নিজের নাম শুনতে পেয়ে অরি মুখ তুলে তাকায়। অরির মুখটা নিজের দুহাতে তালুর মধ্যে নিয়ে বলে, আমার কিছু হয়নি, দেখো আমি একদম ঠিক আছি, শুধু মাথায় একটু ব্যথা আছে, ব্যাস। আর কোথায় যাব শুনি তোমাদের ছেড়ে? আর কিছু জবাব দেয় না, এক দৃষ্টিতে দীপ্তার চোখের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ করেই ওকে জড়িয়ে ধরে। তারপর থেমে থেমে কয়েকটা শব্দ বলে, আমাকে ভালোবাসবে দীপ্তা? আমি যাকেই আঁকড়ে ধরি সেই ছেড়ে যায় আমাকে।
তুমি থাকবে তো আমার সাথে? আর কখনো কষ্ট দেব না তোমায়, সব সময় ভালোবাসবো। এতক্ষণে দীপ্তারও দু চোখ দিয়ে জলের ধারা বইতে শুরু করেছে। যে মানুষটাকেও ভালোবেসেছে কোনো রকম প্রত্যাশা ছাড়াই, সেই মানুষটাই আজ ওর কাছে এতটা অসহায় হয়ে ভালোবাসা ভিক্ষা করছে। ওর কথায় সম্মতি জানাতে মাথা নাড়ায়, তারপর শক্ত করে ওকে জড়িয়ে ধরে। থাকবো, সারা জীবন থাকবো, কোথায় যাব তোমাদের ছেড়ে? অরি দীপ্তার গাল বেয়ে গড়িয়ে আসা জলকে নিজের ঠোঁট দিয়ে শুষে নিতে থাকে, আর ভালো লাগায় দীপ্তার চোখ বুজে আসে। বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে, কিন্তু দীপ্তা আর অরির সেদিকে কোনো হুঁশই নেই। ওরা একে অপরের বাহুডোরে সমর্পণ করেছে নিজেদের। অনেকদিন পর অরির মনটা আজ ভীষণ হালকা লাগছে। মনে হচ্ছে সময়টাকে বুঝি এখানেই থামিয়ে দিলে ভালো হতো। মনের মধ্যিখানটায় একটা অদ্ভুত রকমের প্রশান্তির আবহাওয়া টের পাচ্ছে ও। নিজের ভালোবাসার মানুষটাকে বুকের মাঝে আঁকড়ে ধরে হয়তো এমনই শান্তি পাওয়া যায়। এসব ভাবনা চিন্তার মাঝেই ওর মনটা ডুব দেয় অতীতের গভীরে। সেদিন হসপিটাল থেকে বাড়ি আসার পথে গাড়িটা বিগড়ে যাওয়ায় অগত্যা মাঝ রাস্তায় ওকে দাঁড়িয়ে যেতে হয়েছিল। বরাবরই নিজে ড্রাইভ করতে পছন্দ করে বলে সাথে ড্রাইভারও ছিল না। এর মধ্যে আবার আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা। দেখতে দেখতে মুষলধারে বৃষ্টি নামলো। মেকানিক ডেকে আনতে আনতেও পুরো কাক ভেজা হয়ে যায়। ছোট থেকে বৃষ্টির সাথে ওর তুমুল শত্রুতা। বৃষ্টির জল গায়ে পড়লেই ধুম জ্বর। একে তো বৃষ্টিতে ভিজেছে, তার ওপর আবার অনেকক্ষণ ধরে ভিজে জামা পরে থাকায় সেটা গায়ে প্রায় শুকিয়ে গেছে। ব্যাস, যা হবার সেটাই হলো। বাড়ি ফিরতে না ফিরতেই তুমুল জ্বর ওকে কাহিল করে দিল। দুটো দিন পুরো ঘোরের মধ্যে কেটেছিল ওর। এই দুদিন ও কি বলেছে কি করেছে কিছুই মনে ছিল না ওর। শুধু ঘোরের মধ্যে এটুকু বুঝতে পেরেছিল কেউ যেন ওর মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিচ্ছে, কিন্তু সে যে কে সেটা আর চোখ খুলে দেখার সামর্থ্য হয়নি তখন। 3 দিনের দিন সকালবেলা নিজের গালে দুফোঁটা উষ্ণ জলের উপস্থিতি টের পেতেই ওর ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখতে গিয়েও কেন যেন চোখ খোলে না, ঘুমের ভান করেই পড়ে থাকে। নিজের কপালে কারো ঠোঁটের ছোঁয়া টের পায়, আর প্রায় সঙ্গে সঙ্গেই সেই মানুষটার কান্নামাখা গলার স্বর কানে আসে। কান খাড়া করে নিজের কাঙ্ক্ষিত মানুষটার কথা শোনার চেষ্টা করে ও। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও প্লিজ। তোমাকে এভাবে দেখে সবাই কত কষ্ট পাচ্ছে জানো। অরু তার বাবাইকে আর অনু, অর্ক, ওদের দাদাভাইকে কতটা মিস করছে সে খেয়াল আছে তোমার? কিছুক্ষণ থেমে আবার বলতে শুরু করে, আমিও তোমায় ভীষণ মিস করছি অরিন। নিজের অজান্তে কখন যে তোমাকে নিজের মনে জায়গা দিয়ে ফেলেছি বুঝতেই পারিনি জানো। এই যে তুমি এতটা কষ্ট পাচ্ছ, তোমার কষ্ট দেখে আমার বুকের ভেতরটা যে কি হচ্ছে তা বোঝাতে পারবো না। তোমাকে কবে যে বন্ধুর থেকে আরও বেশি কিছু ভেবে ফেললাম জানি না, হয়তো বলতেও পারবো না কোনো দিন। তুমি যে আমার এত খেয়াল রাখো, এতটা বোঝো আমাকে, মাঝে মাঝে মনে হয় তুমিও হয়তো ভালোবেসে ফেলেছো আমাকে। কিন্তু আমি জানি আমি ভুল। তুমি শুধু আমাকে বন্ধুই ভাবো, আমার আর কিচ্ছু চাই না। শুধু তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও প্লিজ। কথা শেষ করে আবার একবার কপালে ঠোঁট ছোঁয়ায়। অরিন। দীপ্তার ডাকে অতীত থেকে বর্তমানে ফিরে আসে। কি ভাবছো? ওকে নিজের বুকের ভেতর আঁকড়ে ধরে অরিকে অনেকটা সময় চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে দীপ্তা প্রশ্ন করে। উত্তর দিতে গিয়ে অরির মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। একজন আমাকে কোনো একদিন লুকিয়ে লুকিয়ে চুমু দিয়েছিল, আর সেই সঙ্গে নিজের মনের কথাগুলো বলে দিয়েছিল। ওই দিনকার কথা হঠাৎ মনে পড়ে গেল আর কি। বরের এমন কথায় দীপ্তা অবাক হবার সাথে সাথে ভীষণ রকম লজ্জাও পেয়েছে। হাতে নাতে ধরা পড়ে যাবার লজ্জা। বরের বুকের মধ্যে থেকে মাথা না উঠিয়ে মিনমিন করে বলে ওঠে, তুমি সবটা শুনেছিলে? আজ্ঞে ম্যাডাম, সবটা শুনেছি। দীপ্তা লজ্জায় মাথা তুলছে না দেখে অরি প্রায় জোর করেই ওর মুখটা নিজের 2 হাতের তালুর মধ্যে নেয়। তারপর ওর চোখে চোখ রেখে বলে ওঠে, আপনি যে এত লজ্জাও পেতে পারেন জানা ছিল না তো। আরে বাবা, নিজের বরকেই তো বলেছ, পাড়ার পাঁচুকে তো আর বলনি। আর চুমুটাও তো কপালে ছিল, তাতেও এত লজ্জা? ঠোঁট। অরি আরও কিছু বলতো হয়তো, কিন্তু দীপ্তা নিজের হাত দিয়ে ওর মুখ চেপে ধরে। লোকটা এত উল্টোপাল্টা বলছে, না থামালে ওকে আরও কত যে লজ্জায় ফেলবে। এই চুপ, একদম উল্টোপাল্টা বকবে না। কতক্ষণ ধরে আমরা এই ঘরে আছি খেয়াল আছে? বাড়ির সবাই কি ভাবছে কে জানে। তুমি নিচে গিয়ে অনুকে পাঠিয়ে দাও, ওকে বলো অরুকে যেন নিয়ে আসে। মেয়েটাকে এতদিন না দেখে কি যে কষ্ট হয়েছে আমার, বলে বোঝাতে পারবো না। অরি মুখ থেকে হাত সরিয়ে দিয়ে বলে, তোমার মেয়েও তার মাকে ছাড়া একটুও ভালো ছিল না। মা, মেজমা, ছোট মা, অনু, বাবা, কাকুরা সবাই কি কষ্টে যে ওকে এই কদিন সামলেছে। মেয়ে তো তার মাকে ছাড়া চোখে অন্ধকার দেখে, আর মেয়ের বাবাও। শেষের কথাটা টুক করে বলে দিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে গিয়েও আবার ফেরত আসে অরি। দীপ্তার সামনে এসে সিরিয়াস মুখ করে বলে,
এই যে কষ্ট করে নিচে গিয়ে ওদের ডেকে দেব, এর বদলে আমি কি পাবো? বরের কথা দীপ্তা জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকালে ও নিজের গালের দিকে আঙুল নির্দেশ করে। দীপ্তা বুঝতে পারে যে ওর বর ঠিক কী বলতে চাইছে। ও অরির বাম গালে হাত দিয়ে ডান গালের দিকে নিজের ঠোঁট বাড়ায়। অরি চোখ বুজে নেয়, কিন্তু কয়েক সেকেন্ড পর নিজের বাম গালে চিমটির জ্বালা অনুভব হতেই ব্যথায় মুখ কুঁচকে নেয়। আউচ! এটা কিন্তু চিটিং হলো। চুমুর বদলে চিমটি? কি কপাল আমার! তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাও, তারপর আমি এর সুদে আসলের শোধ তুলব। কথা শেষ করেই নিজের গালে হাত বোলাতে বোলাতে ঘর থেকে চলে যায়, আর দীপ্তা মুচকি মুচকি হাসতে থাকে। দীপ্তার হসপিটাল থেকে বাড়ি ফেরার পর আরও কিছুদিন কেটে গেছে। এর মধ্যে দীপ্তার বাবা মা, ভাই, ঠাম্মাও এসেছিল ওকে দেখতে। ওকে কিছুদিনের জন্য নিজেদের কাছে নিয়ে গিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু দীপ্তা রাজি হয়নি। এটা সেটা বলে কাটিয়ে দিয়েছে। আসলে এখন এমন হয়েছে, ওই বাড়ির জন্য মন কেমন করলেও এই বাড়িটা ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না। এই বাড়ির প্রতিটা মানুষ ওকে এতটা ভালোবাসে, এতটা আপন করে নিয়েছে যে এদের ছেড়ে একদিন থাকতেও দম বন্ধ হয়ে আসে। একদিন রাতে খাবার টেবিলে সবাই একসাথে খেতে বসেছে। নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে। এমন সময় অনু বেড়াতে যাবার কথা তোলে। ও দাদু, কতদিন আমরা সবাই একসাথে কোথাও যাইনি, চলো না একদিন সবাই বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছি। আর বৌদি ভাইও তো বিয়ের পর থেকে কোথাও যায়নি, আর এখন তো বৌদি ভাইয়ের শরীরও একদম ঠিক হয়ে গেছে। অনুর কথা সবারই বেশ মনে ধরে। সত্যি তো, কতদিন হয়ে গেল ওরা কোথাও যায়নি। শেষ কবে যে গেছে মনেও পড়ে না। ওরা সবাই মিলে ঠিক করে কাছাকাছি কোথাও একটা পিকনিক করে আসবে। ঘোরাও হবে, আবার পিকনিকের মজাও হবে। ঠিক হলো যে অবিনাশ বাবুর এক বন্ধুর একটা কটেজ আছে, যেটা পিকনিক স্পট হিসেবে ভাড়া দেওয়া হয়। সেখানে ওরা সামনের রবিবার যাবে। দেখতে দেখতে ওদের যাবার দিন এসে গেল। দিনগুলো যেন আর কাটতেই চাইছিল না। অন্তত অনুর তো সেরকমই মনে হচ্ছিল। এই কদিন সবাই অপেক্ষার প্রহর গুনেছে। কতদিন পর সবাই একসাথে বেরোচ্ছে বলে কথা, হোক না সেটা কাছে পিঠে, তাতে কি এসে যায়। সবাই একসাথে যাচ্ছে, এটাই তো আনন্দের। দীপ্তারও খুব এক্সাইটেড লাগছে। গত 5টা বছরে তো ওর জীবনে কোনো আনন্দ উৎসব আসেনি, মানেও আসতে দেয়নি। সবসময় হইচই থেকে দূরে সরে থেকেছে। কিন্তু এখন তোর জীবন পাল্টেছে। এত ভালো একটা পরিবার পেয়েছে। এই মানুষগুলো ওর জীবনে এসেছে। আর ওর সবচেয়ে কাছের, সব থেকে নিজের মানুষটা, যে জাদুকরের মতো ওর জীবনে এসে ওর সব কষ্ট, দুঃখ, অসহায়তাকে শুষে নিয়েছে। কিন্তু আজ এত আনন্দের পাশে একটু যেন চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে। অরি আজ ওদের সাথে যেতে পারবে না বলেছে। ওর নাকি কোনো দরকারি কাজ পড়ে গেছে। দীপ্তা অনেকবার বললেও ওকে রাজি করাতে পারে না। অগত্যা ওরা অরিকে ছাড়াই ওদের গন্তব্যে পৌঁছায়। অরুর আজ খুব আনন্দ। সারা জায়গা টলমলো পায়ে দৌড়ে বেড়াচ্ছে। বাকি সবাইও খুব আনন্দ করছে, কিন্তু দীপ্তা চুপচাপ বসে আছে। ওর মন ভালো লাগছে না। অনু এসে কয়েকবার ডেকে গেছে, কিন্তু ও মাথা যন্ত্রণা করছে বলে এড়িয়ে গেছে। অনু দীপ্তার কাছ থেকে সরে এসে কাকে যেন ফোন লাগায়। পাঠাচ্ছি। না না, কেউ আসবে না এদিকে, চিন্তা নেই, পাহারা দিচ্ছি আমি আর ছোড়দা। কথা শেষ করে ফোন রাখতে অনু ঠোঁটের কোণে হাসির ঝিলিক দেখা যায়। বৌদি ভাই, বম্মা তোমাকে ডেকে দিতে বলল, তাড়াতাড়ি যাও। বলেই অনু দৌড়ে পালায়। দীপ্তা আর কি করে, মামুনি ডেকেছে শুনে তাড়াতাড়ি বেরিয়ে বাগান পেরিয়ে যেখানে রান্না হচ্ছে সেখানে যেতে চায়, কিন্তু যেতে পারে না। একটুখানি যাবার পরই কেউ একটা হ্যাচকা টান দিয়ে ওকে একটা ঘরের ভেতর ঢুকিয়ে নিয়ে দরজা আটকে দেয়। ঘটনার আকস্মিকতায় ও এতটাই ভয় পেয়ে গেছে যে চোখ বুজে রীতিমতো কাঁপছে, আর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। মুখ দিয়ে কোনো কথা সরছে না। তবে কিছুক্ষণ পেরিয়ে যাবার পরও সামনের মানুষটার থেকে যখন কোনো প্রতিক্রিয়া আসে না, তখনও ভয়ে ভয়ে চোখ খোলে। আর চোখ খুলে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে কান্না ভুলে অবাক হয়ে তাকিয়ে থাকে। অরিন। অরি বুঝতে পারেনি যে দীপ্তা এতটা ভয় পেয়ে যাবে। ও মেয়েটাকে সারপ্রাইজ দেবে বলেই ভাই বোনের সাথে সলা পরামর্শ করে এখানে এসেছে। এতক্ষণ এক দৃষ্টিতে দীপ্তার কাঁপতে থাকা ঠোঁট জোড়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কেমন যেন ঘোর লেগে যাচ্ছিল ওর। দীপ্তা ওর নাম ধরে ডাকতেই ও নিজেকে আর ধরে রাখতে পারে না। দীপ্তার একদম কাছে এগিয়ে এসে ওর নিকোটিনে পোড়া ঠোঁট জোড়া দিয়ে দীপ্তার পাতলা গোলাপি ঠোঁট জোড়াকে শুষে নিতে থাকে। এরকম হঠাৎ আক্রমণে দীপ্তা পুরো হতবাক। কিভাবে রিয়াক্ট করবে বুঝে উঠতে পারে না। দীপ্তার দিক থেকে কোনো রকম রেসপন্স আসছে না দেখে অরির ঘোর কাটে। অপরাধীর মতো মুখ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ওর মনে হয় দীপ্তার পারমিশন ছাড়া এভাবে ওকে ছোঁয়া উচিত হয়নি। অরি ওকে ছেড়ে দিতেই দীপ্তারও ঘোর কাটে। অরির সামনে গিয়ে দাঁড়িয়ে ওর মুখটা তুলে ধরে। বেচারা মুখটা কেমন কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। হাসি চেপে মুখ গম্ভীর করে বলে, তুমি এখানে কি করছো? তোমার না কাজ ছিল? আর এভাবে আমাকে টেনে আনার মানে কি? অনেকবার আসার জন্য জোর করেছিলাম, আসোনি, তাহলে এখন কি মনে করে?
অরি কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। দীপ্তা দেখে চশমার আড়ালে থাকা ওই গভীর চোখ দুটোতে শঙ্কার মেঘ জমেছে, আর তার সাথে চোখের কোণাটা বোধহয় চিকচিক করছে। দীপ্তা ওর গালে ঠোঁট ছোঁয়ায়, তারপর মিষ্টি হেসে বলে, এবার বলো কি বলবে। অরি অবাক হয়ে যায়, তারপর নিজের গালে হাত দিয়ে জিজ্ঞাসা করে, তুমি রাগ করনি? কেন, রাগ করার মতো কিছু করেছো বুঝি? বলে মিটিমিটি হাসে দীপ্তা। না মানে তখন ওইভাবে, সরি, তোমার পারমিশন নেওয়া উচিত ছিল আমার। অরিকে থামিয়ে দিয়ে বলে, আচ্ছা আচ্ছা, ওসব কথা পরে আসছি, আগে বলো এখানে কেন এলে? তোমাকে সারপ্রাইজ দিতে। উফ, তোমার সারপ্রাইজে চোটে আমার প্রাণ পাখি বেরিয়ে যেত এক্ষুনি। কি হতো যদি হার্ট ফেল হয়ে যেত? দীপ্তা কথা শেষ করতে পারে না। অরি ততক্ষণে নিজের আঙুল ওর ঠোঁটে চেপে ধরেছে। আর একটাও কথা না, এবার চুপ করে আমার কথা শোনো। তারপর ওকে খুব কাছে টেনে নিয়ে চোখের দিকে তাকিয়ে বলতে শুরু করে, বৃষ্টি এলেই তোমার চুলে খানিক ভুলে গন্ধ নেব, তোমার ঠোঁটে খুঁজবো নেশা, নিকোটিনটা বন্ধ দেব বেহিসেবি হাট বাজারে, ছেড়েই দেব দামাদামি, বৃষ্টি এলেই বদলে যাব, আবার হব তোমার আমি। বৃষ্টি এলেই কিনে নেব এই পৃথিবীর সবটা নদী, মাতাল ঢেউয়ে মাতাল ছোব, একটু কাছে এলেই যদি, কাজল জলে ভাসুক না চোখ, তবুও ডেকো একটু কাছে, বৃষ্টি এলেই বুকের জলে অশ্রুগুলো মোছার আছে, বৃষ্টি এলেই তোমার বুকে মেঘের মতোই কাঁদবো দেখো, জমিয়ে রাখা সবটা প্রেমে আমায় তবু জড়িয়ে রেখো, নীল শাড়িটার আঁচল জুড়ে তুমি না হয় আকাশ হলে, বৃষ্টি এলেই এই আমি ঠিক ভিড়েই যাব মেঘের দলে। লুকিয়ে থাকা সকল কথা এই এ বেলা কাব্য হলো, বৃষ্টি এলেই সবটা তুমি, আর কি নিয়ে ভাববো বলো। দুজন দুজনের চোখে হারিয়ে গেছে, বাইরে রিমঝিম শব্দে বৃষ্টি নেমেছে। দীপ্তার মনে হচ্ছে ও যেন কোনো রূপকথার রাজ্যে পৌঁছে গেছে। ওর জন্যেও যে কেউ কোনো কবিতা বলতে পারে সেটা ওর ভাবনা চিন্তারও বাইরে। ও কাঁপা কাঁপা হাতে অরির মুখটা ধরে, অরি ওর গালে হাত ছোঁয়ায়। খুব ভালোবাসি পাগলি, সারা জীবন এভাবেই থেকে যেও প্লিজ। ভালোবাসার ওপর থেকে বিশ্বাসই হারিয়ে ফেলেছিলাম, কোনোদিন যে আবার কাউকে ভালোবাসবো ভাবতেই পারিনি। আর এখন দেখো, তোমাকে ছাড়া একটা মুহূর্ত কাটানো আমার কাছে কষ্টকর। কোনোদিন ছেড়ে যাবার কথা ভাবলে আমি কিন্তু আর বাঁচবো না, বুঝেছো? দীপ্তার মুখে একটা চওড়া হাসি ফুটে ওঠে। আমিও ভালোবাসি, খুব ভালোবাসি, তোমরাই তো আমার সব। কথা শেষ করে নিজে থেকে এগিয়ে এসে অরির ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। এরপরে আরও কয়েকটা মাস কেটে গেছে। আজ ওদের বিয়ের 1 বছর পূর্ণ হলো। বাড়ির সবাই চেয়েছিল বড় করে একটা অনুষ্ঠান করতে, কিন্তু ওরা দুজনই রাজি হয়নি তাতে। কয়েকদিন আগে দীপ্তা অরির কাছে আবদার করে বলেছিল, আমার একটা আবদার রাখবে? অরি উৎসুক হয়ে বলেছিল, বলো দীপ্তা, আমি তোমার সব আবদার রাখার চেষ্টা করব। আমাদের বিবাহ বার্ষিকীর দিন আমি অনাথ আশ্রমের বাচ্চাদের সাথে কাটাতে চাই, নিয়ে যাবে আমাকে? অরি দীপ্তার কপালে ঠোঁট ছোঁয়ায়, বলে, এই জন্য তোমায় এত ভালোবাসি দীপ্তা, তুমি সবার চেয়ে আলাদা। আমরা দুজনে মিলে যাব সেদিন ওদের সাথে সময় কাটাতে, কেমন? মোম সাদা জ্যোৎস্না গায়ে মেখে অপরূপা সাজে সেজে উঠেছে নিকষ কালো রাত্রি। আর প্রিয়তমা নিশিকে এমন অপরূপ রূপে সাজিয়ে তুলতে পেরে প্রেমিক শশীও বোধহয় আজ আনন্দে আত্মহারা। সে প্রাণ ভরে তার প্রিয়ার সৌন্দর্যকে পান করে চলেছে। আর এই চাঁদের আলো দুজন কপত কপতি তাদের মন দেওয়া নেওয়ায় ব্যস্ত। নিজেদের ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের সৌন্দর্য দেখতে ব্যস্ত দীপ্তা, আর তার পাশে দাঁড়িয়ে দীপ্তার মুখের দিকে তাকিয়ে গভীর ভাবনায় ডুবে যেতে ব্যস্ত আমাদের অরি। কি ভাবছ? দীপ্তার প্রশ্নের কোনো জবাব দেয় না অরি, শুধু ওকে পেছন থেকে জড়িয়ে ধরে নিজের থুতনিটা ওর কাঁধে রাখে। একটা গান শোনাবে? কি ব্যাপার ডাক্তার মশাই, হঠাৎ গান শুনতে চাইছেন যে? এই আজ কি হয়েছে বলো তো তোমার? কিছু হয়নি, শুধু একটু আমার বউয়ের গান শুনতে ইচ্ছে করছে। দীপ্তা শুরু করে, কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত বেলায়, হলে না সুখের সাথী জীবনের প্রথম দোলায়। কোথায় হারিয়ে গেলে বলো তো? দীপ্তাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বুকে জড়িয়ে ধরে, কপালে ঠোঁট ঠেকিয়ে বলে, তুমি আমার জীবনে আরও আগে আসতে পারতে তো, তাহলে আমাদের অতীতটা হয়তো অন্যরকম হতো। তুমি আমার আর অরুর জীবনে ঠিক এক মুঠো রোদ্দুরের মতো, জানো? তুমি না এলে কি হতো বলো তো?
আমাদের অন্ধকারে ডুবে যাওয়া জীবনটাকে তুমি আলোয় ভরিয়ে দিয়েছ। তোমাকে ছাড়া আমরা দুজনই যে অচল সোনা। এভাবেই তোমাকে সারা জীবন বুকের মধ্যে জাপটে রাখবো। নিজের ভালোবাসা দিয়ে তোমার অতীতের সমস্ত যন্ত্রণাকে ভুলিয়ে দেব। কি সুযোগ দেবে না আমায়? বরের কথায় দীপ্তা লজ্জায় বরের বুকে মুখ লোকায়, শুধু বুকের মধ্যে থেকে বলে ওঠে, ভালোবাসি। তোমরাও আমার শেষ হতে বসা জীবনে রোদ্দুরের মতোই এসেছ। তোমাদের ছাড়া আমিও অচল, বুঝলে? তুমি আর ওরও আমাদের সম্পূর্ণ করেছ, বুঝেছ? ভালো থাক সমস্ত অরি দীপ্তারা। দুটো ভাঙা মানুষ একসাথে মিলে তৈরি করুক নতুন কোনো গল্প। ভাঙা গড়া নিয়ে তৈরি হওয়া একটা মিষ্টি প্রেমের সামাজিক গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।